মা, আমার সব ড্রেসগুলো পুরানো হয়ে গেছে, আমাকে কলেজে যেতে হবে। আমার আরো নতুন নতুন ড্রেস চাই, আর এই মাসের মধ্যে আমাকে মডেলিং এ নাম লেখাতে হবে। কলেজে মডেলিং আছে না, আমি নাম দেব। তুমি কি শুনতে পাচ্ছ আমি তোমাকে কি জিজ্ঞাসা করছি? দেখ বাবা, আমি কিছু বলতে পারবো না, তুই বরং তোর বাবাকে জিজ্ঞাসা কর। আর তাছাড়া আমি যতটা জানি, তোর বাবা কখনোই এই মডেলিং করতে তোকে দেবে না। সবার সামনে এদিক ওদিক কোমর দলিয়ে হাঁটাচলা করা, এসব তোর বাবার একদম পছন্দ নয়। মা, আমি তো তোমাকে কবে থেকে বলে আসছি আমাদের কলেজে মডেলিং কম্পিটিশন হবে, আরো অন্য কলেজের অনেকেই আসবে, আমিও নাম দেব বললাম। তুমি সবই শুনেছো, আর এখন তুমি আমাকে বারণ করছো। দেখ প্রীতি, যা করার বিয়ের পর করবি, এখন কিছু করতে যাস না। তোর বাবার তো একটা সম্মান আছে, তুই যদি মডেলিং করিস তাহলে তোর বাবার সম্মানটা কোথায় যাবে বলতো? তুমি আবার সম্মানের কথা ভাবছো? তুমি তো আমাকে আগে বলেছো নাম দিতে, কিন্তু এখন তুমি শেষমেশ এই কথা বলছো। এটা তোমার স্বপ্ন, আর তুমি তো খুব ভালো করেই জানো মা আমি মডেলিং করতে কতটা পছন্দ করি। হ্যাঁ জানি তো, কিন্তু এখন কিছুই বলতে পারবো না। তুই তোর বাবাকে গিয়ে বল, তারপর তোর বাবা যেটা বলবে সেটাই হবে। না, আমি বাবার কাছে যাব না। তোমার পারমিশন ছাড়া তো বাবা কিছুই করে না, সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমি যদি এখন বাবার কাছে যাই তাহলে আবার বাবা আমাকে তোমার কাছে পাঠিয়ে দেবে, তাই আমি আগে থেকেই তোমাকেই বলছি। ঠিক আছে, একবার গিয়েই দেখ না কি বলে, তারপর আমার কাছে আসবি। কবিতা দেবী এবং তার মেয়ে প্রীতি যখন এসব কথা বলছিল, তখনই সেখানে কবিতা দেবীর স্বামী সঞ্জয় বাবু চলে আসে। কি ব্যাপার, মামের কি গল্প চলছে শুনি? দেখো তোমার মেয়ে কি বলছে। কি রে বল, চুপ করে গেলি কেন? বাবা দেখো না, আমি মাকে কবে থেকে বলেছি কলেজে মডেলিং ফেস্টিভ্যাল হবে, আমিও তাতে পার্টিসিপেট করতে চাই, কিন্তু মা আমাকে বলছে বিয়ের পর এসব করতে। বাবা তুমি বলো, আমি তোমার সব বন্ধুদেরকে বলে দিয়েছি আমি মডেলিং এ নাম দেব। এবার যদি আমি নাম না দিই তাহলে তো ওরা আমাকে জ্যান্ত খেয়ে নেবে। দেখ মা, আমি কিছু বলতে পারবো না, তোর মা যেটা বলছে সেটাই শুনে নে, কেননা আমি যা করি তোর মাকে জিজ্ঞাসা করেই করি, তাই আমার উপর কিছু দায়িত্ব দিস না। বাবা এই কথা বললে হয়? যা, দেখো মা, বাবা তো চলেই গেল। মা দেখেছো, তুমি এবার বলো আমি কি করব? দেখ প্রীতি, এখন যদি তুই এসব মডেলিং করিস, লোক ভাববে তোর ইনকামে তোর বাবা মা বসে বসে খাচ্ছে, তাই আমি চাই না তুই মডেলিং করিস। যা করবি বিয়ের পরই করবি। যেদিন তোদের কলেজে এই ফেস্টিভ্যাল হবে সেদিন তুই কলেজে যাবি না। যদি তোর বন্ধুরা আসে আমি ওদেরকে বলে দেব তোর শরীর অসুস্থ, তাহলে আর কোনো সমস্যা হবে না। মায়ের কথা শুনে প্রীতির মন খারাপ হয়ে যায়, কারণ প্রীতি অনেক স্বপ্ন এবং আশা নিয়ে বসেছিল মডেলিং কম্পিটিশনে নাম দেবে, কিন্তু তার সমস্ত আশা বাবা মায়ের কারণে পূরণ হয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রীতি তার বাবা মায়ের একমাত্র সন্তান বলে তার বাবা মা তাকে খুবই ভালোবাসে ঠিকই, কিন্তু প্রীতি যেটা করতে চাইতো তার বাবা মা তাকে এই একটা কথা বলেই ছেড়ে দিত, যা করার বিয়ের পরেই করতে হবে। এই কারণে সেদিনও প্রীতির মন পুরোপুরি ভেঙে যায়। এরকম ভাবেই দেখতে দেখতে কিছু মাস কাটে। একদিন সঞ্জয় বাবু প্রীতির জন্য এক ভালো সম্বন্ধ দেখে। গিন্নি, এই দেখো, আমাদের প্রীতির জন্য আমি এই ছেলেটাকে পছন্দ করেছি, আর এই ছবিটা আমি ঘটক মশাই থেকে আজকেই নিয়ে এলাম। ঘটক মশাই ফোন করেছিল, তাই আমি বেশি দেরি না করে চলে গিয়েছিলাম। দেখো তো তোমার পছন্দ হয়েছে কি? কই দেখি। হ্যাঁ ঠিকঠাকই তো আছে, কিন্তু প্রীতির পছন্দ হয় কিনা দেখো। তাছাড়া ছেলেটা কি কাজ করে? তোমাকে ওসব কিছু জানতে হবে না, আমি প্রীতির সঙ্গে কথাবার্তা বলে নেব। আর হ্যাঁ, শুধু এইটুকু জেনে রাখো যে ছেলেটা খুবই দরিদ্র। কিন্তু আমাদের প্রীতি গরিব পরিবারে গিয়ে থাকবে কিভাবে? তুমি তো ভালো করে জানো ওর মডেলিং করার অনেক ইচ্ছা, তাহলে দরিদ্র পরিবারে গেলে ওর ইচ্ছাটা পূরণ হবে কিভাবে? ওই সমস্ত কিছুর মাথা থেকে সরিয়ে ফেলার জন্যই তো দরিদ্র পরিবারে বিয়ে দিচ্ছি, যাতে কেউ কোনো ওর নামে কোনো খারাপ কথা বলতে না পারে। বাবা এবং মায়ের কথা প্রীতি সবটাই আড়াল থেকে শুনতে পায়, কিন্তু তবুও প্রীতি নিজের মনকে সান্ত্বনা দিয়ে তাদের বাবা মায়ের পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করবে বলে ঠিক করে। কিছুদিনের মধ্যেই প্রীতি এবং রামুর বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রীতি সেই দরিদ্র পরিবারে বৌমা হয়ে যায়। রামু, আমার বাবা তো সব জেনে শুনেই তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে অত ধনী পরিবারের মেয়ে হয়েও আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, আর এখন যদি তুমি আমার সাথ না দাও তাহলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। প্রীতি, তোমার স্বপ্নটা কি?
আমি তোমার সমস্ত স্বপ্ন, সমস্ত ইচ্ছা পূরণ করব। আমি জানি তুমি ধনী পরিবারের মেয়ে, তোমার অনেক ইচ্ছা আছে। সবকিছু ইচ্ছা পূরণ করতে না পারলেও আমি চেষ্টা করবো যাতে তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই কথাটা যদি একবার আমার বাবার মুখে শুনতাম তাহলে হয়তো আমার জীবনটাই আমি বদলে ফেলতে পারতাম, আর আজকে আমাকে এখানে পড়ে থাকতে হতো না। কিন্তু আমি একদিন নিজের সাথে সাথে তোমাদেরকেও ভালো জায়গাতে দাঁড় করাবো। আমার জন্য তোমাদের সবার নাম হবে। তুমি দেখে নেবে, তুমি শুধু আমার পাশে থেকো। আমি সবসময় তোমার সাথে থাকবো, কিন্তু হ্যাঁ, তুমি আমার মা বাবার কথা কিছু মনে করবে না, কেননা আমার মা বাবা তো অনেক দরিদ্র, তাই কখন কি বলে ফেলবে সেটা আমি নিজেও জানি না। আসলে ওনারা আমাকে নিয়ে অনেকটাই চিন্তা করেন, কারণ রোজগার করার মতো আমি তো একাই আছি, সেই জন্য। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি ঠিক বাবা মাকে ম্যানেজ করে নেব। আর আমি জানি তোমার বাবা মা টাকা নিয়ে হয়তো তোমাকে অনেক কিছুই বলতে পারে, কিন্তু ওসব নিয়ে তুমি কিছুই ভেবো না। এভাবেই দেখতে দেখতে সেদিনটা কাটে। প্রীতি তার মনের কথাটা বলতে পেরে খুবই খুশি ছিল। একদিন প্রীতি মডেলিং কম্পিটিশনে নাম দেয়। প্রীতি সেদিন তাড়াতাড়ি করে মডেলিং কম্পিটিশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় তার শাশুড়ি মা তাকে বলে, বৌমা, দয়া করে আমাকে 1 কাপ চা বানিয়ে দেবে? সকাল থেকে আমার মাথাটা খুব ঘুরছে। আসলে কালকে রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়েছিলাম, খাবার খাওয়ার মতো কিছুই ছিল না। আর আজকে যতক্ষণ না রামও কাজ থেকে বাড়িতে ফিরছে ততক্ষণ তো কিছু রান্নাই করা যাবে না, কারণ রান্না করার মতো ঘরে তো কিছুই নেই। আমি কিভাবে চা বানাবো বলুন? বাড়িতে তো কিছুই নেই, চা, চিনি, দুধ কিচ্ছু নেই। আর আপনাকে যে এখন আমি রুটি বানিয়ে দেব সেটার জন্য তো আমার অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া একদম অল্প একটুই আটা পড়ে আছে, ওই দিয়ে আর কি হবে বলুন তো? হ্যাঁ বৌমা, সেটা তো বুঝতেই পেরেছি, আর সেটা তো আমি খুব ভালো করে জানি আমাদের বাড়িতে কিছুই নেই। কিন্তু এখন তুমি কোথায় বেরোচ্ছ? তোমার শ্বশুর মশাইয়ের শরীর অসুস্থ, তুমি তো জানো সবকিছু আমাকেই করতে হয়। আর আমারও তো শরীরটা খারাপ, আর এখন যদি তুমি বাইরে চলে যাও তাহলে আমাদের দুজনকে কে দেখবে? শুনুন, বাবার যদি ভালো চিকিৎসা করানো যায় তাহলে বাবা সুস্থ হয়ে যাবে, আর এটা আমি খুব ভালো করেই জানি। সেই কারণেই তো আমাদেরকে টাকা রোজগার করতে হবে, তাই না? কিন্তু বৌমা, এতদিন ধরে রামু তো কাজ করছে, তবে সেটা শুধু সংসার খরচেই চলে যায়। টাকা পয়সা রোজগার করা এত সহজ নয়। যদি এতটাই সহজ হতো তাহলে তো আমিও বেরিয়ে পড়তাম। মা, আপনাকে একটা কথা বলছি, দয়া করে কিছু মনে করবেন না। আমার কথাটা আগে বুঝবেন, তারপর আমি যদি ভুল কিছু করি তাহলে আমাকে বলবেন। ঠিক আছে, কি বলতে চাও বলো। আসলে আমার না ছোটবেলা থেকেই মডেলিং করার খুব ইচ্ছে ছিল, তাই আমি কলেজে ভর্তি হওয়ার পর বাবাকে বলেছিলাম, কিন্তু বাবা আমাকে মডেলিং করতে দেয়নি। আর আমার বাবা মা সবসময় বলতো বিয়ের পরে তুই মডেল হবি। তাই এখন আমি আমার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমি যদি একবার বড় মডেল হয়ে যাই তাহলে আমি আপনাদেরকেও সবকিছু দেব, বড় বড় গাড়ি, বাড়ি, আর বাবার ভালো চিকিৎসাও করাবো। তাই দয়া করে আপনি আমার পথে বাধা হয়ে দাঁড়াবেন না। বৌমা, যদি পাড়া প্রতিবেশী কিছু বলে তাহলে তো তোমার বাবা আর আমাদের নাম খারাপ হবে। ওই যে ছোট ছোট জামা কাপড় পরবে, ওগুলো কিন্তু আমাদের একদমই পছন্দ নয়। শুধু ছোট ছোট জামা কাপড় নয়, আরো অনেক সুন্দর সুন্দর ড্রেসও পরা যায়। অনেক রকমের ড্রেস পরে মডেলিং করা যায়। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমি যদি একবার বড় মডেল হয়ে যাই তাহলে তো এসব নিয়ে আর চিন্তাই থাকবে না কোনো। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। পাড়া প্রতিবেশী যাই বলুক না কেন, আমি তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব। তোমার যা যা প্রয়োজন আর কখন কোথায় যেতে হবে তুমি আমাকে সাথে করে নিয়ে যেও। আমি সব সময় তোমাকে সাহায্য করব। শাশুড়ি মায়ের এই কথা শুনে প্রীতি খুবই খুশি হয়। প্রীতি তাড়াহুড়ো করে মডেলিং এর জন্য বেরিয়ে পড়ে। এভাবেই আস্তে আস্তে প্রীতি একের পর এক মডেল হওয়ার ধাপ পেরিয়ে যেতে থাকে। এমনই একদিন এক বড় ফেস্টিভ্যালে সকল মডেলকে ডাকা হয়, আর সেখানে তাদেরকে সবচেয়ে বড় মডেল ঘোষিত করার কথাও বলা হয়। সেদিন প্রীতি তার স্বামী, শ্বশুরমশাই এবং শাশুড়ি মা সবাইকে নিয়ে সেখানে যায়। সেখানে আরো অনেক অনেক গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত ছিল, আর তাদের মাঝেই প্রীতি তার পরিবারকে নিয়ে বসে পড়ে। এবার এক এক করে সকল মডেলদের নাম ঘোষিত করা হয়, আর সবচেয়ে প্রথমে প্রীতির নাম ডাকা হয়। এই শুনে প্রীতি খুশিতে নেচে ওঠে। মা, দেখেছেন, আমি ফার্স্ট হয়েছি। এবার আমাদের আর কোনো রকম কষ্ট থাকবে না। এবার আমি বাবার চিকিৎসা করাবো। রামু, তুমি শুনলে, আমার নামটা আগে বলা হয়েছে। এভাবে প্রীতির সঙ্গে সঙ্গে তার পরিবারের সকলেও খুবই খুশি হয়। সেদিনের পর থেকে প্রীতিকে অনেক সম্মান দেওয়া হয়।
তার সাথে সাথে তার পরিবারকেও অনেক সম্মান করা হয়। শুধু তাই নয়, কিছুদিনের মধ্যেই প্রীতিকে এক বড় অ্যাওয়ার্ডও দেয়া হয়। আর এভাবে প্রীতির জীবন একদমই বদলে যায়। তার বাবার থেকেও আরো ধনী হয়ে ওঠে। প্রীতির নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা দেখে প্রীতির বাবা মায়ের চোখে জল চলে আসে। আজ আমাদের প্রীতি কত বড় হয়ে উঠেছে দেখো, চারিদিকে ওর নামটা যেন সকলের মুখে ছড়িয়ে পড়েছে। দেখেছো, আমাদের প্রীতিকে টিভিতে দেখানো হচ্ছে, বড় বড় মোবাইল ফোনে দেখানো হচ্ছে। ও কত বড় নাম অর্জন করে ফেলেছে বলো। দেখো গিন্নি, আমি ওর নামের দিকে একবারও দেখছি না, আমি তো শুধু ওর মুখের দিকে দেখছি। আজও কতটা খুশি, যে খুশিটা আমাদের কাছেও পাইনি কখনো। মানে যেই খুশিটা তোমার কাছে পাইনি, সেই খুশিটাই আজও শ্বশুর বাড়িতে পেয়ে গেল। প্রীতি নিজের স্বপ্ন পূরণ করেই ফেললো। সত্যি, তুমি ঠিকই বলেছো। মেয়েটাকে এরকম ভাবে আটকে রাখা আমাদের একদমই উচিত হয়নি। আমরা দুজনে ওর বাবা মা হয়েও ওকে ওর নিজের জীবনটা স্বাধীনভাবে বাঁচতে দিইনি। কিন্তু দেখো, ও অন্যের বাড়িতে গিয়ে ওর লক্ষ্য পূরণ করতে পারলো। এভাবে কবিতা দেবী এবং সঞ্জয় বাবু নিজেদের ভুল বুঝতে পারে। অন্যদিকে প্রীতি নতুন বাড়ি, নতুন গাড়ি ইত্যাদি কিনতে থাকে। আর সেই সাথে তার শ্বশুর মশাইয়ের ভালো চিকিৎসাও করায়। এখন প্রীতির শ্বশুর বাড়িতে আর কোনো কিছুর অভাব নেই। রামুকেও আর কষ্ট করে দিনমজুরের কাজ করতে হয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রামুর বাবা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। তখন প্রীতি তার সেবা যত্ন করার জন্য এক কাজের মেয়েকেও রেখে দেয়। বৌমা, তুমি আমাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে ফেলেছো। তুমি আর এত চিন্তা ভাবনা করো না। আমরা তো এখন ঠিকই আছি। শুধুমাত্র তোমার বাবার কারণে আমরা অনেকটা দুর্বল হয়ে পড়েছিলাম। আর তুমি তো জানোই, এর আগে আমরা না খেতে পেয়ে কতটাই না কষ্ট করেছি। কিন্তু তুমি আসার পর থেকে আমাদের জীবনটা একদম বদলে গেছে। ওসব কথা আর বলবেন না। আর আমি যেটা জানি, আপনার আসার পর আমার জীবনটা বদলে গেছে। কারণ আমার বাবা মায়ের কাছে আমি যে শখটা পূরণ করতে পারিনি, আজকে আমি সেই শখ, সেই ইচ্ছা সবকিছু এখানে এসে পূরণ করতে পেরেছি। আজকে আমি একজন বড় মডেল। আর এসব কিছু শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে। এভাবেই প্রীতি তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবং তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।